মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনুতে আমরা যখন চলে আসব তখন হোম মেনুতে কিন্তু বিভিন্ন ধরনের টুলবারগুলো আমরা দেখতে পারবো। তো আসলে কি কাজ হোম মেনুর এসব টুলবারের, এই বিষয়গুলো আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করব তখন কিন্তু আমরা সরাসরি হোম মেনুতে চলে আসি। হোম মেনুতে আসলে সর্বপ্রথমে আমাদের চোখে পড়ে পেস্ট নামের একটা অপশন, দেন পাশে আছে কাট, কপি এবং ফরম্যাট প্রিন্টার। তো এখান থেকে কাট এবং কপি দুটো অপশনের কাজ কি, এই জিনিসটা সর্বপ্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। কাট কপি এই জিনিসটা হচ্ছে, আমরা জানি কোনো কিছু কপি পেস্ট করে রাখার জন্য কাট কপি এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এখন কিন্তু কাট এবং কপি দুটোটাই কিন্তু হাইড করা আছে, দুটোটা কিন্তু আমরা সিলেকশন করতে পারতেছি না। কারণ হচ্ছে আমরা মাউসের যে কর্সরটা আছে এই কর্সরটা আগে আমাদেরকে চিনতে হবে। এই কর্সরটা দিয়ে আমরা যখন কোনো কাজ করব তখন এই কর্সরটা যেখানে থাকবে সেখানে কিন্তু আমাদের কাজটা হবে। ধরুন এই কর্সরটা এখানে লাফাচ্ছে, তার মানে হচ্ছে আমরা কোনো কিছু যখন লিখব এখানে আমাদের লেখাটা হবে। আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে যখন আমাদের কর্সরটা লাফাবে তখন এখানে আমাদের যে কোনো লেখা লিখতে পারবো। তো একইভাবে আমরা এই কার্সরটা দিয়ে যদি কোনো কিছু সিলেক্ট করি, মাউস ধরে আমরা যখন এই কার্সর দিয়ে এটা সিলেক্ট করব তখন কিন্তু দেখুন এখানে কাট এবং কপি এগুলো কিন্তু শো হয়ে গেছে। তো এখন আমি যদি প্যারাগ্রাফ এই লেখাটাকে এখান থেকে কপি করি তাহলে এই কপি অপশনের উপরে জাস্ট প্রেস করব, তাহলে কিন্তু কপি হয়ে গেছে। এখন এই লেখাটাকে যদি আমি পেস্ট করতে চাই, ধরুন আমি এই লেখাটাকে অ্যাবাউট এর সামনে পেস্ট করব। তো অ্যাবাউট এর সামনে পেস্ট করলে জাস্ট আমি পেস্ট অপশনটিতে ট্যাপ করব, তাহলে কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। একইভাবে যতবার আমি এখানে পেস্ট করব ততবারই কিন্তু এই প্যারাগ্রাফ লেখাটি পেস্ট হতে থাকবে। তো এখন আমরা এই কাট এবং কপি এই দুটো অপশন দিয়ে কিন্তু আমরা যে কোনো কিছু কপি এবং কাট করতে পারবো। কপি বিষয়টি হচ্ছে আমরা যেই জায়গা থেকে জিনিসটা কপি করব সেই জায়গাতেও থাকবে এবং যেখানে পেস্ট করব সেই জায়গাতেও থাকবে। এবং কাট অপশনটি হচ্ছে আমরা যেই জায়গা থেকে কাট করব সেই জায়গা থেকে মুছে চলে যাবে। কাট অপশনটি যখন আমরা প্রেস করব তখন যদি আমরা এই প্যারাগ্রাফের সামনে যেই অপশনটা আমরা কাট করছি বা যেই প্যারাগ্রাফটা আমরা কাট করলাম সেই কাট অপশনটা এখানে যদি আমরা পেস্ট করতে চাই, এখানে মাউস দিয়ে সিলেক্ট করব এবং এখান থেকে পেস্ট অপশনটিতে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। এখন একটা বিষয় খেয়াল করুন যে এখানে যেই প্যারাগ্রাফ লেখাটি ছিল এটা কাট করার পরে কিন্তু এখান থেকে মুছে এখানে আমরা পেস্ট করে ফেলছি। তার মানে হচ্ছে কাট এবং কপি দুইটা জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট। তো দোনোটা দিয়ে পেস্ট করা যায়, একটা হচ্ছে যে জায়গা থেকে আমরা আনবো সেই জায়গাতে থাকবে, প্লাস আমরা যে জায়গায় রাখবো সেই জায়গাতেও থাকবে, এটা হচ্ছে কপি। আর কাট অপশনটি হচ্ছে আমরা যেই জায়গা থেকে যেটাকে কাট করব সেখান থেকে মুছে চলে যাবে এবং যে জায়গায় রাখবো সেখানে যখন প্রেস করব এবং এখান থেকে পেস্ট করলে কিন্তু সেই জায়গাটিতে চলে আসবে এবং যতবারই পেস্ট করব ততবারই কিন্তু এখানে আসতে থাকবে। তো এই তিনটা অপশন আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আসি ফরম্যাট পেইন্টার নামের এই অপশনটিতে। ফরম্যাট পেইন্টার অপশনটি হচ্ছে কোনো লেখার স্টাইলটা যখন যেরকম হবে, ধরুন আমি এখানে একটা ভিন্ন টাইপের ফন্ট দিয়ে দিচ্ছি, ভিন্ন টাইপের লেখা, অথবা এই লেখাটা কিন্তু এই লেখার তুলনায় অনেকটা বড়। এখন আমি চাচ্ছি এটা যেই ফরম্যাটে লেখা আছে এখানের লেখাগুলো সেম ফরম্যাটের হবে। তাহলে আমি কি করব, এই লেখাটি সর্বপ্রথমে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যদি আমি ফরম্যাট পেইন্টার অপশনটিতে ক্লিক করি, দেন এখানে আমি যেই অপশনটাকে ফরম্যাট পেইন্টার করতে চাচ্ছি সেটার উপরে শুধুমাত্র সিলেক্ট করব। দেখুন আমি যখন লেখার উপরে আনতেছি এখানে কিন্তু একটা ব্রাশের মতো অপশন চলে আসছে। যে কার্সরটা আছে এটার পাশে একটা ব্রাশের মতো অপশন আছে। সো আমি যেটাকে ব্রাশ করতে চাচ্ছি বা ফরম্যাট করতে চাচ্ছি সেটার উপরে জাস্ট এভাবে সিলেক্ট করব। দেখুন এটাও কিন্তু সেম এটার মতো সাইজ হয়ে গেছে। এটা যেরকম সাইজ ছিল, যতটুক বড় ছিল, যতটুক মোটা ছিল, সেম ভাবে এটাও ততটুক সাইজ, ততটুক বড়, ততটুক মোটা হয়ে গেছে। তো এভাবে করে হচ্ছে আমরা যে কোনো লেখার স্টাইল, লেখার ফন্টটাকে সেই একই স্টাইল করতে চাইলে, ভিন্ন ভিন্ন টাইপের স্টাইল যদি আমরা করতে চাই তাহলে এখান থেকে ফরম্যাট পেইন্টার দিয়ে করতে পারবো। ধরুন আমি এই লেখাটিকে একটি ভিন্ন টাইপ দিচ্ছি এখান থেকে, এটাকে আমি সর্বপ্রথম এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার দিলাম এবং এখান থেকে এটাকে ফরম্যাট করছি। দেখুন এটাও কিন্তু রেড কালার, প্লাস এটা যতটুকু বড় আছে, যতটুকু আমি সিলেক্ট করলাম ঠিক ততটুকুই বড় হয়ে গেছে এবং যে কালার ছিল সেই কালারও হয়ে গেছে। এভাবে করে ফরম্যাট পেইন্টারটা আপনি ইউজ করতে পারবেন। পরবর্তী অপশনটিতে যদি আমি এখানে আসি তার আগে এখানে একটা ক্লিপবোর্ড নামের একটা অপশন আছে। দেখুন আমি যদি ক্লিপবোর্ডটা এই কর্নারে ক্লিক করি, জাস্ট কর্নারে যখন ক্লিক করব তখন এখানে দেখুন একটা ক্লিপবোর্ডের অপশন আসছে। আমরা জানি কোনো কিছু কপি করলে সেটা পরবর্তী কপি করার পূর্বে পর্যন্ত পেস্ট করা যায় এবং আমরা যখন পরবর্তীতে অন্য একটা ভিন্ন জিনিস কপি করি
তখন সেই প্রথম যে কপিটা করলাম সেটা কিন্তু চলে যায়। তো এখন আমরা চাচ্ছি এই ক্লিপবোর্ডের মাধ্যমে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেই কপিগুলো করব সেগুলো আমরা চাইলে এখানে শর্টকাট করে রাখতে পারবো। এই ক্লিপবোর্ডের এই চিকন ছোট অপশনটিতে যখন আমরা ক্লিক করব, ক্লিপবোর্ডের এই অপশনটি এখানে ওপেন হয়ে যাবে। আমি নেভিগেশনটা বন্ধ করে দিচ্ছি। এখন ধরুন আমি হোয়াট ইজ প্যারাগ্রাফ, এটা আমি এখান থেকে কপি করব। এটা সিলেক্ট করে জাস্ট আমি কপি দিলাম। দেখুন এখানে কিন্তু আমার এটা চলে আসছে। এখন আমি কোনো জায়গায় যদি আমি এটাকে পেস্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা পেস্ট হবে। এখান থেকে পেস্ট ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। এরপরে ধরুন আমি হাউ টু, এটাকে আমি টোটাল লাইনটাকে আমি এখান থেকে কপি করলাম। এটা সিলেক্ট করে জাস্ট কপিতে ক্লিক করলাম, তাহলে কিন্তু দেখুন এটাও এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে আমি যখন কোনো কিছু পেস্ট করব, ধরুন আমি নিচে আসলাম, এখানে এসে আমি এই জিনিসটাকে পেস্ট করব। পেস্ট করলে দেখুন যে পরে যে জিনিসটা পেস্ট করলাম সেটা কিন্তু বা কপি করলাম সেই জিনিসটা কিন্তু এখানে আসলো। কিন্তু আমি চাচ্ছি প্রথম যে জিনিসটা কপি করলাম সেই জিনিসটা এখানে আনার জন্য। তাহলে কি করব? তাহলে নতুন করে কপি না করে এখানে ক্লিপবোর্ডের ভিতরে দেখুন আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেই কপিগুলো করলাম সবগুলো কিন্তু এখানে আছে। তো এখন যে জায়গাটায় আমি পেস্ট করতে চাচ্ছি সেই জায়গাটাতে আগে হচ্ছে এখানে সিলেক্ট করব, দেন সিলেক্ট করার পরে যেই অপশনটা আমি পেস্ট করতে চাচ্ছি জাস্ট ওটার উপরে ক্লিক করব, তাহলে কিন্তু এটা চলে আসবে। এভাবে করে হচ্ছে আমি যেই পেস্টগুলো করতে চাই সেম ওগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। তো এই ক্লিপবোর্ডের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে অনেকগুলো কপি যদি একসাথে থাকে বা যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের কপি করা থাকবে আপনি খুব দ্রুতভাবে এখান থেকে পেস্ট করে নিতে পারবেন। তো আশা করি এই ফরম্যাটটার অপশনটা আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আসি এই অপশনটাতে। এটা হচ্ছে ফন্ট অপশন। মানে হচ্ছে লেখার যে ভিন্ন ভিন্ন ধরন আছে বা লেখাটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই অপশনটা থেকে চেঞ্জ করতে হবে এবং এই অপশনটাকে বলে ফন্ট স্টাইল। তো এখানে যে তীর চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে আপনি কিন্তু বিভিন্ন টাইপের ফন্ট স্টাইল এখানে দিতে পারবেন। তার আগে যেটাকে ফন্ট স্টাইল করতে চাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনি কোন টাইপের ফন্ট দিতে যাচ্ছেন সেই টাইপের ফন্ট কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেখুন আমি যদি এই টাইপের ফন্ট দিতে চাই এটা কিন্তু হয়ে গেল। দেন নতুন করে যদি আপনি লিখতে চান, কোনো কিছু নতুন করে লিখতে চাইলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি নতুন কোনো স্টাইল যদি লেখার পূর্বেই দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে লেখার স্টাইলটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, সেটা হোক বাংলা হোক ইংরেজি। এখান থেকে আমি হচ্ছে ইংরেজি একটু, ধরুন আমি এই লেখাটা দিলাম, দেখুন এটা কিন্তু একটা স্টাইল। তারপর হচ্ছে ধরুন আমি এটা দিলাম, এটাও একটা স্টাইল। তারপর হচ্ছে ধরুন আমি হচ্ছে এটা দিই, এটা একটা স্টাইল। এভাবে করে হচ্ছে আপনি বিভিন্ন লেখার স্টাইলগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে লেখাটা চেঞ্জ করবেন সেটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ফন্ট যে স্টাইলটা দিবেন সেটা সিলেক্ট করে দিলেই কিন্তু ফন্ট স্টাইলটা হয়ে যাবে। পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে ফন্ট সাইজ। এটা দিয়ে লেখা ছোট বড় করতে পারবেন। তো যে লেখাটাকে ছোট বড় করতে চাচ্ছেন জাস্ট সিলেক্ট করবেন। এখন এখানে তীর চিহ্নে ক্লিক করলে আপনি যত সাইজ করতে চাচ্ছেন সেটা জাস্ট ক্লিক করবেন। 16 করতে চাইলে 16। আবার যদি আপনি চান যে একটু বড় করবেন, এখান থেকে 72 আছে, জাস্ট 72 দিবেন, এরকম বড় কিন্তু এখানে হয়ে যাবে। এখন কথা হচ্ছে অনেক সময় প্রয়োজন হতে পারে 72 বেশি আমাদের দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? চিন্তার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এখানে 72 যে জায়গাটিতে আছে এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে এই লেখাটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে জাস্ট আপনি লিখে দিবেন। এখানে 100 লিখে দিলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু এটা 100 এখানে হয়ে যাবে। অথবা আপনি চাইলে আরো বড়ও করতে পারবেন। যদি চান যে এখানে 200 দিবেন, 200 সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার দিবেন, 200 সাইজ হয়ে যাবে। তো এভাবে করা হচ্ছে আপনি ফন্ট এবং ফন্ট সাইজটা এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে আসেন নিচের অপশনটিতে। আমি সবগুলো ফন্ট একসাথে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল এ দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিয়ে সবগুলো ফন্ট ছোট করে নিচ্ছি, 16 করে নিচ্ছি। ওকে, আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য এটা করে নিলাম। এরপরে আসি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। বিতে হচ্ছে বোল্ড, আইতে হচ্ছে ইটালিক, ইউতে হচ্ছে আন্ডারলাইন। বি মানে হচ্ছে কোনো স্বাভাবিক লেখাকে যদি আমি স্বাভাবিকের চেয়ে একটু মোটা করতে চাই তাহলে হচ্ছে বোল্ড মানে হচ্ছে বি এই অপশনটিতে ট্যাপ করতে হবে। তার আগে যে লেখাটিকে বড় করতে চাই সেই লেখাটিকে সর্বপ্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বি প্রেস করলে কিন্তু লেখাটি স্বাভাবিকের চেয়ে একটু মোটা হয়ে গেছে। একইভাবে মোটা লেখাটিকে যদি আমি পুনরায় নরমাল করতে চাই তাহলে আবারও এটাকে সিলেক্ট করব এবং বি এর উপরে চাপ দিলে কিন্তু এটা নরমাল হয়ে যাবে। সেম ভাবে আপনি যদি ইটালিক, আন্ডারলাইন এগুলো করতে চান, আইতে হচ্ছে ইটালিক, স্বাভাবিকের চেয়ে একটু বাঁকা করতে চান তাহলে হচ্ছে আই ইউজ করতে হবে এখান থেকে। আর যদি নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে ইউতে যখন প্রেস করবেন আন্ডারলাইন হয়ে যাবে। একইভাবে যদি এগুলো আপনি উঠিয়ে দিতে চান সিলেক্ট করে
যেটা যেভাবে করেছিলেন সেভাবে দিলেই কিন্তু এটা উঠে যাবে। আইতে ক্লিক করলে আবার ইটালিক উঠে যাবে। এভাবে করা হচ্ছে আপনি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই ৩টা কাজ করতে পারবেন। তবে যে কাজটা যেখান থেকেই করবেন মাউস দিয়ে আগে সিলেক্ট করে নিতে হবে। এরপরে পাশে যে একটা অপশন আছে এটাকে বলা হচ্ছে স্ট্রিক থ্রো, মানে হচ্ছে আমরা লেখার মাঝখানে যদি কোনো দাগ দিতে চাই তাহলে এটা ক্লিক করলে কিন্তু লেখার মাঝখানে দাগ হয়ে যাবে। তার পূর্বে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে নেই, সেটা হচ্ছে আন্ডারলাইনে আরো বেশ কিছু অপশন আছে। যদি আন্ডারলাইনের এই তীর চিহ্নটাতে ক্লিক করেন আপনি লাইনটা কেমন দিতে চাচ্ছেন সেটা কিন্তু চাইলে এখান থেকে দিয়ে দিতে পারবেন। আপনি ডাবল লাইন দিতে পারবেন, ডট ডট দিতে পারবেন, যেটা দেন না কেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এরপরে আসি হচ্ছে এক্স এর নিচে দেখুন যে একটা 2 লেখা আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, ধরুন আমরা এখানে লিখব হচ্ছে সেকেন্ড 2 এই সেকেন্ড লেখাটিকে অনেক সময় আমরা উপরে লিখতে চাই, মানে 2 এর উপরে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে এক্স এর উপরে যে 2টা আছে অর্থাৎ এটাকে বলে সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এটা উপরে উঠে যাবে। আবার যদি কখনো মনে করি যে না উপরে দিব না, আমরা সোজাসুজি এটা নর্মাল ফন্ট দিব, তাহলে এটার উপরে ক্লিক করলে আবারও ছোট হয়ে যাবে। আর নিচেরটা যদি দেই সাবস্ক্রিপ্ট তাহলে হচ্ছে লেখাটার নিচে চলে আসবে। এভাবে করে হচ্ছে আপনি এটার পাওয়ার দিতে পারবেন অথবা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন। আবার যদি আপনি চান যে এটা দরকার নেই তাহলে সেম ভাবে ক্লিক করলে কিন্তু এটা আবার চলে যাবে। এরপরে পাশে যদি আমরা একটা অপশনে আসি, এটা হচ্ছে বড় হাতের এ, এটা হচ্ছে আরেকটু ছোট এ, এটা দিয়ে হচ্ছে ফন্ট ছোট বড় করে। এক ফন্ট করে যদি ছোট বড় করতে চান তাহলে প্রথমে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এটার উপরে ক্লিক করলে কিন্তু এটা বড় হতে থাকবে। দেখুন 24, 26, 28, 36 এভাবে হতে থাকবে। তো এরপরে যদি ছোট করতে চান এটার উপরে ক্লিক করলে কিন্তু এটা আবার এভাবে ছোট হবে। তো এরপরে পাশে যে অপশনটা আছে এই অপশনটাতে যদি আমরা আসি চেঞ্জ কেজ, এই কেজ অপশনটা হচ্ছে এখান থেকে লেখার ফন্ট ছোট হাতের, বড় হাতের, সবগুলো বড় হাতের এগুলো করা যায়। তো এখান থেকে ধরুন আমি কোনো একটা লাইনকে সিলেক্ট করলাম, এভাবে লাইন সিলেক্ট করার পরে আমি এখান থেকে কেজে গেলাম। কেজে যাওয়ার পরে এখান থেকে যদি সেন্টেন্স কেজ দেই তাহলে হচ্ছে সেন্টেন্সের সর্বপ্রথম যে লেখাটা আছে এটাই শুধু বড় হাতের হবে। যেহেতু অলরেডি বড় হাতের আছে আমরা অন্য একটা দিয়ে ট্রাই করব। এখান থেকে লয়ার কেজ দিই সবগুলো হচ্ছে ছোট হাতের হয়ে যাবে। আবার যদি আমি এখানে গিয়ে আপার কেজ দিই সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। আবার যদি এখানে গিয়ে আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড ইউজ করি তাহলে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাই শুধু বড় হাতের হবে। আবার সবগুলো সিলেক্ট করে যদি আমি এখান থেকে সেন্টেন্স কেস দেই তাহলে প্রথম অক্ষরটাই শুধু বড় হাতের হবে, বাকিগুলো সব ছোট হাতের হবে। এভাবে করে হচ্ছে আমরা সেন্টেন্স কেসগুলো এখানে ব্যবহার করতে পারি। টগল কেসটা হচ্ছে প্রথম অক্ষরটাই শুধু ছোট হাতের হবে আর বাকিগুলো হচ্ছে বড় হাতের হবে। তো এভাবে হচ্ছে আমরা এই কেসগুলো এখানে ব্যবহার করব। তো এরপরে আসি হচ্ছে এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাট। কারণ হচ্ছে আমরা এখানে যেই ফরম্যাটগুলো করলাম এই ফরম্যাটগুলো বাদ দিয়ে যদি আমরা নর্মাল ফন্টে এটা লিখতে চাই তাহলে হচ্ছে এটার উপরে ক্লিক করব, তাহলে নর্মাল যে ফন্ট প্রথমে ডকুমেন্ট ওপেন করার পরে আসে সেই ফন্টে এটা চলে আসবে। কারণ হচ্ছে এখানে কোনো ধরনের যতগুলো আমরা ইফেক্ট ব্যবহার করছি ফন্ট সাইজ, কালার সবগুলো চলে যাবে এই কালার বা ক্লিয়ার অল ফরম্যাটিং এই অপশনটিতে ট্যাপ করলে। এরপরে যদি আমরা একটু নিচে আসি এটাতে যদি কোনো কিছু সিলেক্ট করে যখন আমরা বিভিন্ন ধরনের লেখার স্টাইল দিতে চাই, দেখুন যে লেখার স্টাইল কিন্তু এখানে হয়ে যাবে। আমি যখন এখানে কোনো লেখার স্টাইল দিতে চাবো এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনি লেখার স্টাইলটা দিতে পারবেন। এভাবে করে লেখার স্টাইল দিতে পারবেন। আবার যদি লেখার স্টাইলটা উঠিয়ে দিতে চান সেম ভাবে আপনাকে এই ফরম্যাটগুলোর ভিতরে ঢুকতে হবে। যেমন আউটলাইন, অটোমেটিক এগুলো হচ্ছে গিয়ে নো আউটলাইন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে সিঙ্গেল যে ফরম্যাটটা আছে এটা ইউজ করতে পারেন। এভাবে করে হচ্ছে আপনি এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করবেন। তারপরে আমরা অনেক সময় হাইলাইট কালার ব্যবহার করি, লেখার উপরে মার্ক করি। ধরুন আমি এতটুকুর ভিতরে হাইলাইট কালার ব্যবহার করব, তো আমি এটা হচ্ছে হাইলাইট কালার। এখানে গেলে আপনি যে লেখাটাই ব্যবহার করবেন না কেন এখান থেকে সিলেক্ট করবেন তাহলে একটা হাইলাইট কালার হয়ে যাবে। তো এরপরে যদি আমরা ফন্ট কালার ব্যবহার করতে চাই, ফন্ট হচ্ছে লেখাটা শুধু কালার হবে। লেখাটা কালার করতে চাইলে আমি সিলেক্ট করব। এখন এখানে দেখুন আপনি যে কালারটা ব্যবহার করতে চান সেই কালারটাই কিন্তু এখানে হয়ে যাবে। আমি ধরুন অন্য একটা প্যারাগ্রাফ এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেখুন সেই কালারটাই এখানে হয়ে যাচ্ছে। আপনি চাইলে আরো মোর কালার গিয়ে ভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারেন। এখানে সবগুলো কালার আছে, আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো আশা করি মোটামুটি এই টাইপের ফন্ট টাইপের কাজগুলো আপনাদের কমপ্লিট পেরে যাবেন একটু প্র্যাকটিস করলেই। এরপরে যদি আমরা আসি প্যারাগ্রাফ এই অপশনটিতে আসলে দেখতে পারবো যে এখানে বিভিন্ন টাইপের অ্যালাইনমেন্ট আছে। অর্থাৎ এখানে দেখুন যে বাম পাশ থেকে সমান কিছু দাগ আছে, এখানে
দুই পাশে অসমান কিছু দাগ আছে, এটা ডান পাশ থেকে সমান দাগ আছে, এটা দোনো পাশেই সমান। তো এখন আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখবো, ধরুন আমরা বেশি লেখার যখন কোনো প্যারাগ্রাফ লিখবো এই লেখাটা, তখন হচ্ছে এগুলো সিলেক্ট করে আমরা যদি লেখাটা বাম পাশ থেকে শুরু করতে চাই তাহলে এটা ক্লিক করব, এটা ক্লিক করা থাকবে। আর যদি আমরা চাই যে ডান পাশ থেকে শুরু হবে, এটা ক্লিক করলে দেখুন ডান পাশে সব লেখাগুলো সমান হয়ে গেছে। আবার যদি চাই যে ঠিক মাঝখান থেকে শুরু হবে, তাহলে মাঝখানে সেন্টার এটা ক্লিক করলে ঠিক মাঝখানে চলে আসবে। কোনো লেখা আমি মাঝখানে আনতে চাইলে সেই লেখার উপরে ক্লিক করে সেই লেখার উপরে সিলেক্ট করলে মাঝখানে যখন সেন্টারে দিব তখন কিন্তু লেখাটা মাঝখানে চলে আসবে। যদি বাম পাশে চাই বাম পাশে আসবে, ডান পাশে চাইলে ডান পাশে চলে আসবে। এখন আমরা নর্মালি কিন্তু বাম পাশ থেকে লেখা শুরু করি। এরপরে আরেকটা আছে অ্যাডজাস্ট, হ্যাঁ, জাস্টিফাই। তো জাস্টিফাইটা যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখবো, দুই পাশে লেখাগুলো যদি সমান করতে চাই তাহলে জাস্টিফাইতে ক্লিক করব। তাহলে দেখুন যে দুই পাশের লেখাগুলো কিন্তু সমান হয়ে গেছে। আশা করি অ্যালাইনমেন্টের কাজগুলো আপনারা খুব সহজে পেরে যাবেন। এরপরে আসি লাইন স্পেস। লাইন স্পেসটা হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা কতটুকু হবে সেই লাইন স্পেসটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো। দেখুন এখন 1.0 আছে, আপনি যদি সবগুলো লাইন এখান থেকে সিলেক্ট করেন, দেন এখান থেকে আপনি 1.5 দিতে চান, 1.5 এ ক্লিক করলে কিন্তু লেখার মাঝখানে যে স্পেসটা আছে এটা কিন্তু 1.5 হয়ে গেছে। তার চেয়ে বড় যদি দিতে চান সেটা দিতে পারেন 3। এরপরে যদি কমিয়ে আনতে চান কমিয়েও দিতে পারেন। এবং সবগুলোর শেষে যদি আপনার মনে হয় যে কোনো স্পেস আছে তাহলে নিচে আসবেন, এখানে দেখবেন যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এবং রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, এই অপশনগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার স্পেসগুলো আরও কমে আসবে। এভাবে করে হচ্ছে এই অপশনটা থেকে আপনি যে কোনো ধরনের স্পেস লাইন স্পেসের অপশনগুলো ব্যবহার করতে পারবেন। আপনার যদি মনে হয় যে এখানে যে স্পেস অপশনগুলো আছে এগুলো ছাড়া ভিন্ন টাইপের স্পেস ব্যবহার করবেন আপনি, তাহলে লাইন স্পেসিং অপশনটাতে চলে আসতে হবে এবং এখান থেকে অ্যাড যে অপশনটা আছে এখানে, এই অপশনটাতে এসে ম্যানুয়ালি আপনাকে লিখে দিতে হবে। ধরুন 1.3 আমাদের এখানে নাই, তো আমি এখানে 1.3 দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে দিব। দেখুন যে এটা 1.3 হয়ে গেছে। এভাবে ম্যানুয়ালিও আপনি এখানে বসাতে পারবেন। এরপরে আসি উপরের কিছু অপশনে। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিক্রিজ ইন রেট, এটা হচ্ছে ইনক্রিজ ইন রেট। মানে হচ্ছে এই প্যারাগ্রাফটাকে আপনি চান যে একটু সামনে থেকে লেখার জন্য, তাহলে হচ্ছে আপনি যদি এখান থেকে ইনক্রিজ ইন রেটে ক্লিক করেন তাহলে কিন্তু ফুল প্যারাগ্রাফটা দেখবেন যে এদিকে সরে আসছে। আবার যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু ফুল প্যারাগ্রাফটা এদিকে সরে আসবে, অর্থাৎ উপরে যে মার্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন মার্জিনটা সরে যাবে। এরপরে পাশাপাশি যদি আমরা উপরে ইউজ করি তাহলে দেখবেন যে এখানে কিছু বুলেট অপশন আছে। আমরা বিভিন্ন প্যারাগ্রাফের সামনে বা লাইনের সামনে বুলেট চিহ্ন ব্যবহার করি, এই চিহ্নগুলো আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। দেখুন এটা ব্যবহার করলে খুবই সুন্দর হয় এবং প্যারাগ্রাফের সামনে ক্লিক করে যখন এন্টার করবেন তখন কিন্তু আরেকটা বুলেট এখানে চলে আসবে। আপনি চাইলে এভাবে করে বুলেটগুলো ব্যবহার করতে পারবেন। যতবার এন্টার দিবেন ততবারই নিচে বুলেট চলে আসবে। আবার যদি এন্টার দেন, যদি মনে করেন উপরে আর বুলেট প্রয়োজন নেই, এখানে লাস্টে সিলেক্ট করে এন্টার আবারও প্রেস করবেন তাহলে এই বুলেটটা চলে যাবে। তো এভাবে করে আপনি হচ্ছে এখান থেকে বুলেট ব্যবহার করতে পারবেন। এইগুলো বুলেট ছাড়া আরো অনেক ধরনের বুলেট দেখার জন্য ডিফাইন নিউ বুলেটে ক্লিক করতে হবে এবং এখান থেকে সিম্বলে যেতে হবে। সিম্বলে যাওয়ার পরে এখানে দেখবেন যে আরো অনেক টাইপের এখানে কিন্তু সিম্বল আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। এবং এটা একটা ফন্টটার নাম হচ্ছে উইংডিং। আপনারা যদি এটা খুঁজে না পান এখানে ফন্টে ক্লিক করে উইংডিং নামের যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এই ফন্টগুলো দেখতে পারবেন। যেটা পছন্দ হবে সেটার উপরে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে ওকে করবেন, সেই ফন্ট কিন্তু এখানে চলে আসবে। এটা হচ্ছে বুলেট চিহ্ন, এটার মাধ্যমে আপনি বিভিন্ন টাইপের বুলেট ব্যবহার করতে পারবেন। এরপরে আসি এখানে অটোমেটিক নাম্বার। অটোমেটিক নাম্বার ব্যবহার করার জন্য আপনাকে অটোমেটিক নাম্বার এটা ইউজ করতে হবে। এখানে যখন ক্লিক করবেন তাহলে অটোমেটিক নাম্বারগুলো এখানে দেখতে পারবেন। আপনি যেই লাইনগুলোতে অটোমেটিক নাম্বার ব্যবহার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, দেন এখানে আসলে অটোমেটিক নাম্বারটা পেয়ে যাবেন। ধরুন আমি এখানে বুলেট ব্যবহার না করে অটোমেটিক নাম্বার ব্যবহার করব, এটার উপরে সিলেক্ট করবেন, দেন এখানে যেই টাইপের নাম্বার ব্যবহার করতে চাচ্ছেন সেই টাইপের নাম্বার সিলেক্ট করে দিবেন, দেখবেন অটোমেটিক নাম্বার হয়ে গেছে। 4 নম্বরের লাইনের সামনে যদি আমি ক্লিক করে নিচে ট্যাপ করি বা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে কিন্তু পাস এই অপশনটা চলে আসলো। এভাবে করে আপনি নাম্বার টাইপগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে আসি এখানে যে শর্টিং এর যে অপশনটা আছে, শর্টিং এর অপশনটা দেখার জন্য আমাদেরকে একটু টাইপ করতে হবে। ধরুন এরপর ডি, তারপর বি, তারপর এফ, জেড, জেডটাকে আমি আগে দেই, ওকে এখানে আগে দিলাম। ধরুন এই লেখাগুলো আমাদের লাইনটার ভিতরে আমি যদি ফন্টগুলোকে সিরিয়ালি সাজাতে চাই তাহলে সবগুলো ফন্ট সিলেক্ট করব, দেন এখানে আমি শর্টে প্রেস করব। শর্টে প্রেস করার সাথে সাথে এখানে দেখুন যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নামে দুটো অপশন আসবে। আমি যদি অ্যাসেন্ডিং দেই তাহলে হচ্ছে ওকে, এখানে দেখুন যে এ বি, তারপর হচ্ছে সি নাই, ডি আছে, ক্রমান্বয়ে কিন্তু
সাজিয়ে গেছে এখানে। তো আবারও যদি আমি ডিসেন্ডিং দেই, এখান থেকে শর্টে গিয়ে যদি আমি ডিসেন্ডিং দেই, তাহলে দেখুন যে শেষ থেকে শুরু পর্যন্ত কিন্তু এখানে অটোমেটিকলি সাজিয়ে গেছে। তো এভাবে করা হচ্ছে আমরা শর্ট এটা ব্যবহার করতে পারবো, কোনো প্যারাগ্রাফ হোক, কোনো লাইন হোক, সেগুলোর ভিতরে আমি শর্ট এটা ব্যবহার করতে পারবো। তো এরপরে আসি আমি, এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে থিম কালার। ধরুন আমি টোটালি একটা লাইনকে কালার করব, সেক্ষেথে আমরা জানি যে হাইলাইট করার জন্য এই অপশনটা ব্যবহার করি, এটাতে দিলে শুধুমাত্র হাইলাইট হবে। কিন্তু আমরা যখন এইটা ব্যবহার করব তখন কিন্তু পুরো লাইনটাই কালার হবে। দেখুন এখানে যে কালারটাই দিব না কেন, টোটাল লাইনটাই কিন্তু আমাদের কালার হচ্ছে। এটা কিন্তু একটা সিবি অথবা যে কোনো একটা প্যারাগ্রাফকে অত্যন্ত সুন্দর করে তোলে। তো এটা আমরা এখান থেকে ইউজ করব। তো যদি কখনো মনে হয় যে এটা আমাদের দরকার নাই, এটা সিলেক্ট করব, সিলেকশন করে বা এখানে আমি টোটাল লাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে নো কালার দিয়ে দিব, তাহলে কিন্তু এটা চলে যাবে। ওকে, ধরুন আমি নো কালার দিয়ে দিচ্ছি, এটা চলে গেল। এরপরে পাশে আসি হচ্ছে টেবিল অর্থাৎ বর্ডার। এই বর্ডারগুলো আপনি চাইলে যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। ধরুন এই যেই লাইনটা আছে, লাইনটাকে আপনি নিচে অথবা উপরে একটা বর্ডার দিবেন, সেক্ষেত্রে টপ টপ দিলে উপর হবে, রাইট দিলে ডান পাশে হবে, আবার যদি আপনি বাটম দেন, বাটম দিলে নিচে হবে। সেম ভাবে যদি অল বর্ডার দেন তাহলে টোটাল লাইনটাই বর্ডার হয়ে যাবে। এভাবে করে হচ্ছে আপনি যে কোনো বর্ডার দিতে পারবেন। ওকে গাইজ, আশা করি এই অপশনগুলো কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এরপরে আসি আমরা, এখানে বেশ কিছু অপশন আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ করার জন্য। দেখুন আমরা যখন কোনো একটা লাইন এখান থেকে ব্যবহার করব, কোনো একটা পেজ ব্যবহার করব, তখন এখানে বেশ কিছু হেডিং এর অপশন আছে। তো এখান থেকে যে স্টাইলগুলো হেডিং এর অপশন আছে, এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে। তো দেখুন প্রথমটা হেডিং হবে, তারপর হচ্ছে হেডিং 1 2, এভাবে করে হচ্ছে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। ধরুন প্রথমটা আপনি দিলেন হেডিং 1, তারপরে যেই এটা আছে এটা হচ্ছে দিলেন হেডিং 2, তারপরে যেটা আছে এটা দিলেন হচ্ছে হেডিং 3। দেখুন ক্রমান্বয়ে একটা লেখার স্টাইল কিন্তু ছোট থেকে বড় আকারে ধারণ করছে। এবং একটা জিনিস খেয়াল করলে পাবেন, সেটা হচ্ছে আমি যদি এই তীর চিহ্নটাতে ক্লিক করি স্টাইলে, এখানে হেডিং 1 2 3 4 সবগুলো টাইপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে করে হচ্ছে আপনি এখান থেকে স্টাইলগুলো ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আমরা যদি এখানে যাই ফাইন্ড, ধরুন আপনি এখানের যে কোনো একটা লেখা খুঁজতেছেন, সেই লেখাটা কোথায় আছে সেটা জানেন না। এখান থেকে আমরা ধরুন যে খুঁজতেছি গ্রুপ, হ্যাঁ, তো আপনি জানেন না গ্রুপ লেখাটা এখানে আছে, আপনি কি করবেন, এখানে ফাইন্ড অপশনটিতে যাবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ এই অপশনটিতে প্রেস করলে কিন্তু এখানে আপনার নেভিগেশন অপশন চলে আসবে। এবং এখান থেকে আমরা নেভিগেশন অপশনটা যেটা পাবো, এই অপশনটাতে গেলে কিন্তু এখানে আপনি যেইটা খুঁজতেছেন সেই জিনিসটা আপনার এখান থেকে সার্চে লিখতে হবে। ধরুন আমরা এখান থেকে লিখলাম গ্রুপ, হ্যাঁ, গ্রুপ লিখলে কিন্তু গ্রুপ নামে যে অপশনগুলো আছে সবগুলো কিন্তু এখানে মার্ক হয়ে যাবে। দেখুন যে এই একটা গ্রুপ, একটা গ্রুপ, একটা গ্রুপ, এখানে মার্ক হয়ে গেল। সেম ভাবে আমরা এই লেখাগুলো সহজে কিন্তু ফাইন্ড অপশনটি দিয়ে কিন্তু খুঁজে পাবো। দেন এখানে রিপ্লেস যে অপশনটা আছে, রিপ্লেসটা যদি আমরা ইউজ করি, এখানে রিপ্লেস অপশনটি ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস এখানে আসবে। এই ইন্টারফেসটি থেকে আমরা যখন কোনো কিছু খুঁজবো, এখন ধরুন আমরা যে জিনিসটা খুঁজবো সেই জিনিসটা ফাইন্ড হোয়াটে লিখবো। ধরুন আমরা গ্রুপ এই অপশনটা খুঁজতেছি, গ্রুপটা বাদ দিয়ে আমরা এখান থেকে সিঙ্গেল লিখবো, সিঙ্গেল লিখে দিব। তো এই সিঙ্গেল লেখাটা যাতে গ্রুপ যেখানে আছে সেই লেখাগুলোর ভিতরে সিঙ্গেল লেখাটা অটোমেটিকলি হয়ে যায়, সেটার জন্য আমরা চাইলে একটা একটা করে চেঞ্জ করতে পারি। ধরুন আমি রিপ্লেস দিলাম, সর্বপ্রথমে গ্রুপটা এখানে সিলেক্ট হইলো, গ্রুপটা সিলেক্ট হওয়ার পরে আমি যেটাকে তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে সিঙ্গেল লেখাটা লিখবো, দেন এখান থেকে রিপ্লেসে ক্লিক করব। দেখুন এটা কিন্তু একটা সিলেক্ট হয়েছে, হ্যাঁ, এখানে যখন রিপ্লেস করব তখন রিপ্লেস হয়েছে, ইয়েস, এই দেখুন এখানে কিন্তু গ্রুপ সিলেক্ট হয়েছে, রিপ্লেস দেই, গ্রুপের জায়গায় কিন্তু সিঙ্গেল হয়ে গেছে। এরপরে পরবর্তীটায় চলে আসছে গ্রুপ, এরপরে আবার রিপ্লেস দিলে এটাও সিঙ্গেল হয়ে যাবে। এরপরে আবারও যদি গ্রুপে আমি দেই তাহলে রিপ্লেস হয়ে যাবে। এখন এখন কিন্তু আর গ্রুপ কোনো ধরনের লেখা নাই, সেই জন্য এখানে লেখা আসছে উই আর ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্ট। ওকে, তো এখানে ওকে দিলে কিন্তু এটা ওকে হয়ে যাবে। তো এইভাবে করা হচ্ছে আমি যে কোনো লেখা এখান থেকে রিপ্লেস করতে পারবো। তো এরপরে আরেকটা যে অপশন আছে সিলেক্ট, সিলেক্ট অপশন হচ্ছে সিলেক্ট অল, অল দিলে হচ্ছে টোটাল লেখাগুলো সিলেক্ট হবে। এখানে আরেকটা অপশন আছে সিলেক্ট অবজেক্ট, যদি কোনো ছবি বা পিকচার আমরা এখানে নিয়ে আসতাম, তাহলে যদি আমরা এখান থেকে সিলেক্ট অপশনে প্রেস করে সিলেক্ট অবজেক্ট দিতাম, তাহলে যদি কোনো পিকচার থাকতো শুধুমাত্র সেই পিকচারগুলোই এখানে সিলেক্ট হতো। এরপরে সিলেক্টে দিলে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, যদি সিমিলার ফরম্যাটের কোনো লেখা থাকে, দেখুন
এখানে এই সিমিলার লেখাগুলো কিন্তু এখানেই আছে, বা সিমিলার বলতে লেখার যে সাইজ, সেই ফন্ট, সেম ফন্টগুলো সিলেক্ট করার জন্য হচ্ছে এখান থেকে সিমিলার ফন্ট এগুলো দিতে হবে, সিমিলার ফরম্যাটিং। তো এভাবে করে হচ্ছে আপনারা এই ট্যাবের যে ইনফরমেশনগুলো আছে, যে কাজগুলো আছে, এই কাজগুলো করতে পারবেন। তো আশা করি গাইজ এই টুলসগুলোর মাধ্যমে আপনারা, বা হোমের যে কাজগুলো দেখালাম এই কাজগুলোর মাধ্যমে আপনারা মোটামুটি কাজগুলো করতে পারবেন। এবং যদি এই ভিডিও দেখার সাথে সাথে আপনি প্র্যাকটিস করেন, তাহলে আশা করি ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আপনি ওয়ার্ডেও এক্সপার্ট হয়ে যেতে পারবেন। তো পরবর্তীতে বা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ইনসার্ট মেনুর যে অপশনগুলো আছে এই মেনুর অপশনগুলো দেখানোর চেষ্টা করব। তো আশা করি সেই ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।